শেখ হাসিনার ১০০ বছরের জেল হওয়া উচিত বললেন জয়নুল আবেদিন। এদিকে শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রশ্ন তুললেন ফরহাদ মজহার। জানাবো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক করতে কূটনীতিকদের দৌড়ঝাঁপ। আর জানাবো এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার, বললেন সমন্বয়ক হাসনাত। এবং সর্বশেষ জানাবো সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, এরপর নির্বাচনের সিদ্ধান্ত, বললেন রেজওয়ানা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার ১০০ বছরের জেল হওয়া উচিত বললেন জয়নুল আবেদিন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ২১শে আগস্ট মামলায় বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি ২ কোটি টাকার মামলায় ৫ বছর জেল খাটতে পারে, ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্থান থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত। জয়নুল আবেদিন বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা আপনি করে গেছেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকে রক্ত ঢেলে দিয়ে আপনার সে আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইউটিউব থেকে শুনেছি তিনি বাংলাদেশের বর্ডারের কাছে আছেন, এমন কথা বলতে তার লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ এরশাদ তো চোর ছিল, বাটপার ছিল, ক্ষমতা দখল করেছিল জোর করে, তবুও সে কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। আপনার যদি আপনার পিতা ও আপনার পরিবারকে নিয়ে এত অহংকার, স্বাধীনতা নিয়ে এনেছেন নাকি আপনারা, তাহলে পালালেন কেন? পালালেন এই কারণে আপনি ছিলেন চোর, আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন ইলিয়াস আলী চৌধুরী আলমকে গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়াকে বিনা কারণে মামলা দেওয়ার হুকুমদাতা। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোথায় মায়া চৌধুরী, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আব্দুল হামিদ, কোথায় শাহজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালিয়েছেন নাকি বাংলাদেশে আছেন এটা আমার বিষয় না, কদিন পালিয়ে থাকবেন। তত্ত্বাবধায়ক সরকার সময় মতো নির্বাচন দেবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে এলে কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে সংবিধান অনুযায়ী কাজ করবে, আইনের আওতায় আপনারাও নিশ্চয়ই আসবেন। শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রশ্ন তুললেন ফরহাদ মজহার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা, কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ তার রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। ফরহাদ মজহার বলেন, ফ্যাসিস্ট নিজেকে সংবিধানের মধ্যে হাজির রেখেছে, এই রাষ্ট্রটাও শেখ হাসিনার সংবিধানের মধ্যে হাজির হলো। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, শপথে বলা হয়েছে না আমি শেখ হাসিনার সংবিধান রক্ষা করব, এখানে তো তার ছেলে বলেছেন শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগপত্র দেখেছেন? তিনি বলেন, যারা ক্ষমতায় তারা কাগজটা দেখাক না কোথায় পদত্যাগ করেছেন, চিন্তা করে দেখুন ষড়যন্ত্র কত দূর। যে কোনো মুহূর্তে একটি স্বাক্ষরের দ্বারা এই সরকার বাতিল হয়ে যেতে পারে। উনি কিন্তু প্রেসিডেন্ট এবং বাকিরা কিন্তু তার উপদেষ্টা। তরুণদের রাজনীতি শিখতে বুঝতে হবে, মন্তব্য করে এর রাষ্ট্রচিন্তক বলেন, জনগণ যখন উত্থিত হয় তখন তাকে গণতন্ত্র বলে। গণতন্ত্রের আইন পরিভাষা জনগণের অভিব্যক্তি। আমাদের বিভিন্ন দোষ আছে, সেগুলো কাটাতে হবে। আমাদের বুঝতে হবে রাষ্ট্র ও সরকার এক নয়। বিগত সময়ে পুলিশ সরকারের ছিল, রাষ্ট্রের নয়। রাষ্ট্র গঠন করতে হবে আগে, আমরা এখনো রাষ্ট্র গঠন করতে পারিনি। ১৯৭২ সালের সংবিধান পাকিস্তান সংবিধান, আইনের ভাষায় এই সংবিধানকে যখন ছুঁড়ে ফেলে দিতে হবে তখন আপনারা বসে আছেন। এখন আমাদের প্রধান কাজ হওয়া দরকার ছিল সংবিধান সংস্কার। ফরহাদ মজহার বলেন, অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই সেটা আমাদের উপর নির্ভর করবে। আমরা যখন গণ অভ্যুত্থান করেছি তখন কিন্তু আমাদের ভাবতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে, লক্ষ্য নির্দিষ্ট রাখতে হয়েছে, শত্রু চোখের প্রতি সচেতন থাকতে হয়েছে, যার ফলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই, আমরা কোথায় যেতে চাই সেটি করতে পারলে আমরা লক্ষ্য পূরণে দ্রুত অগ্রসর হব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে কূটনীতিকদের দৌড়ঝাঁপ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সম্পর্ক করতে তৎপরতা শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। বিশেষ করে বিএনপি ও জামাতে ইসলামের সঙ্গে প্রভাবশালী দেশগুলো কূটনীতিকরা নতুন করে সম্পর্ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিগত শেখ হাসিনা সরকারের আমলে অনেক বিদেশি কূটনীতিক বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে স্বস্তি পেতেন না। অনেক দেশের কূটনীতিক সে সময় বিরোধী রাজনৈতিক দলগুলোকে এড়িয়েও চলেছেন। তবে পরিস্থিতি এখন বদলেছে, তাই কূটনীতিকরাও এখন আর বসে নেই। তারা চাইছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গভীর সম্পর্ক জোরদার করতে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বেশ কয়েকটি দেশে কূটনীতিকদের বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান প্রভৃতি দেশের কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। কূটনীতিকরা বলছেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। ছাত্র জনতার অভ্যুত্থানের পরপরই গত 8 আগস্ট ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। ওই বৈঠকে বিএনপির শীর্ষ নেতারাও ছিলেন। বৈঠকের বিষয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক সুদৃঢ় হবে। এছাড়া বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটা জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নয়নে সেটা আরো বৃদ্ধি পাবে। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ছাত্র জনতা বিপ্লবের পর চীনের রাষ্ট্রদূতের বিএনপি চেয়ারপারসনের অফিসে আসাটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা মনে করি যে চীনে বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, উন্নয়নের তাদের প্রতিশ্রুতি এবং একই সঙ্গে তারা পরিষ্কার করে বলছে যে তারা আধিপত্য বিস্তারে বিশ্বাস করে না। বিএনপির সঙ্গে চীনের পারস্পরিক বিশ্বাস ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে বলেও মন্তব্য করেছেন তিনি। 23 আগস্ট বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার বিএনপি ও চেয়ারপারসনের জন্য মঙ্গল কামনা করেন। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 26 আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 5 আগস্টের পর জাতিসংঘের সমন্বয়কারী ও ইউরোপিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন। 9 সেপ্টেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করেন ঢাকার ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। এদিকে 4 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। প্রায় 7 বছর পর প্রথমবারের মতো কোনো বিদেশি কূটনীতিক খালেদা জিয়ার সঙ্গে এই বৈঠক করেন। বিএনপি, জাতীয় পার্টির পাশাপাশি জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন কূটনীতিকরা। গত 2 সেপ্টেম্বর জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ইয়াও ওয়েন জানিয়েছেন বাংলাদেশে চীনের বিনিয়োগ সহ অনেকগুলো বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি চলছে তার উন্নতি কিভাবে করা যায় সেই বিষয় নিয়েও কথা বলেছে। এছাড়াও জামায়াতের নেতারা ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিমের সঙ্গেও বৈঠক করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কূটনীতিকদের বৈঠক নিয়ে জানতে চাইলে বৈঠকে অংশ নিয়ে একজন কূটনীতিক বাংলা নিউজকে জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কূটনীতিকদের বৈঠক একটি স্বাভাবিক বিষয়। তবে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সম্পর্ক করতে চাই, সে লক্ষ্যে এই বৈঠক। এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার, বললেন সমন্বয়ক হাসনাত। রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সমন্বয়ক হাসনাত বলেন আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে এতদিন সম্পর্ক ছিল নতজানের সম্পর্ক, কিন্তু উপদেষ্টা আসিফ বলে দিয়েছেন এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার। হাসনাত আব্দুল্লাহ বলেন রাষ্ট্র বিনির্মাণের কাজে অনেক বাধা আসবে, ষড়যন্ত্র আসবে, নিজেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য 5 আগস্টের আগে যেভাবে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান ছিল সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হাসনাত বলেন আমাদের দল, মত, সংখ্যালঘু, সংখ্যাগুরু, ধর্ম পরিচয় সবকিছুর ঊর্ধ্বে উঠে সবার পরিচয় ছিল বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ। একইভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ, চাঁদাবাজি বনাম বাংলাদেশ, টেন্ডারবাজি বনাম বাংলাদেশ। 5 আগস্ট পরবর্তীতে আরেকটি সংগ্রাম শুরু হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন যারা শহীদ হয়েছেন তাদের রক্তের যে দায়ভার সেই দায়িত্বটি পালন করতে হবে। আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব তাদের রক্তের ঋণ পরিশোধ করা। অতীতের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন বার্ধক্যের নেতৃত্ব তরুণ প্রজন্মের মনন, চিন্তা, মগজ বুঝতে পারেনি, এতে একটি দূরত্ব তৈরি হয়েছে। সংস্কার প্রতিবেদনের পর সংলাপ, এরপর নির্বাচনের সিদ্ধান্ত, বললেন রেজাওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজাওয়ানা হাসান বলেছেন সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব কমিশনকে 3 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য করে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার। সৈয়দ রেজাওয়ানা হাসান এক প্রশ্নের জবাবে বলেন এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের বড় পার্থক্য রয়েছে। এই সরকার একটি গণ অভ্যুত্থানের
অভ্যুত্থানের ফসল। এই গণ অভ্যুত্থানে দুটি শব্দ ছিল, একটি হলো বৈষম্য বিরোধী, আরেকটি হচ্ছে সংস্কার। এর উদ্দেশ্য হচ্ছে একটি প্রকৃত গণতন্ত্রের দিকে দেশটিকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক পার্থক্য আছে, তাই সেই সরকারের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা ও উদ্দেশ্যকে কোনোভাবেই মেলানো যাবে না। সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, এই যে কমিশনগুলো হলো, প্রাথমিকভাবে আমরা আশা করছি 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দিতে পারবে। এগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে সপক্ষের রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারি কিনা। এজন্য সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।